ধর্ম নিয়ে রাজনীতি করলেও ধর্মীয় আদর্শ ধারণ করেননি জামায়াত নেতা আব্দুস সুবহান। এমন পর্যবেক্ষণ দিয়ে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের এই নায়েবে আমিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি হলেও আসামি পক্ষের দাবি এতে আইনগত ও তথ্যগত ভুল রয়েছে। তাই উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন সুবহানের আইনজীবী। মিজান আহমেদের প্রতিবেদন। অপারেশন সার্চলাইটের নামে ৭১-এর ২৫ মার্চ সারা দেশে গণহত্যা চালায় পাক হানাদাররা। তখন স্বাধীনতা বিরোধীদের নিয়ে আলবদর আল শামস বাহিনী ও শান্তি কমিটি গঠন করে ঈশ্বরদী ও আশেপাশের এলাকায় অশান্তির রাজত্ব কায়েম করেন পাবনার জামায়াতের আমির আব্দুস সুবহান। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে সুবহানের বিচার শুরু হয় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর। রাষ্ট্রপক্ষে ৩১ জনের সাক্ষ্য এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বছর ৪ ডিসেম্বর থেকে রায়ের অপেক্ষায় ছিল মামলাটি। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান জানান, বয়স নয়, অপরাধ বিবেচনায় ফাঁসিতে ঝুলতে হবে সুবহানকে। আজকে ট্রাইব্যুনাল তার জাজমেন্টে বলেছেন যে ৬টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, আর ৩টি অভিযোগ প্রমাণিত হয়নি। এই ৬টি অভিযোগের মধ্যে ৩টা অভিযোগের অর্থাৎ ১, ৪ এবং ৬ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৭১-এ গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অপরাধে ফাঁসি সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। অপহরণ, নির্যাতন ও গণহত্যার আরও ২টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং অপরাধ প্রমাণ না হওয়ায় ৩টি অভিযোগ থেকে রেহাই পেয়েছেন সুবহান। তবে ট্রাইব্যুনালের রায়ে তথ্য ও আইনি ব্যাখ্যার ভুল আছে বলে দাবি সুবহানের আইনজীবীর। আমরা মনে করি মাননীয় ট্রাইব্যুনাল তাদের রায়ে আইনগত এবং তথ্যগত ভুল করেছেন। এই আইনগত এবং তথ্যগত ভুলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। অপরাধ প্রমাণিত হওয়ায় এ পর্যন্ত ট্রাইব্যুনাল ঘোষিত ১৬টি রায়ে ১৪ জনকেই ফাঁসি সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা দ্রুত কার্যকরের দাবি জানান মুক্তিযোদ্ধারা। এ পর্যন্ত ট্রাইব্যুনাল ঘোষিত 16টি রায়ে অধিকাংশ রায় কিন্তু বলা হয়েছে ৭১-এ জামায়াত ছিল একটি সন্ত্রাসী সংগঠন, কিন্তু এখন পর্যন্ত সেই সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের কোনো বিচারও শুরু হয়নি ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিষয়ে সংশোধনী আনা। মিজান আহমেদ, এসএটিভি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। আব্দুস সুবহানের ফাঁসির রায়ে সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায় শেষে প্রতিক্রিয়ায় তাঁরা জানান, এর মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। দীর্ঘ ৪৪ বছর পর এই বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে তাদের দাবি। কবির হোসেনের ক্যামেরায় দেলোয়ার জালালির প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সুবহানের রায় ঘোষণার খবরে সকাল থেকেই আদালত পাড়ায় ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন মুক্তিযোদ্ধারা। পরে রায় শুনে সন্তুষ্টি জানিয়ে তারা কার্যকর করতে সরকারের কাছে দাবিও জানান। বাংলাদেশের মানুষ আজকে আশান্বিত হয়েছে যে অন্যায় করলে কিংবা মানুষকে হত্যা করলে তার বিচার হবে। শুধু আমি নয়, আমার মনে হয় দেশবাসী খুশি হয়েছে। এই রায় আমার মনে হয় দ্রুত কার্যকর হলে আরো খুশি হব। পাকিস্তানি সেনাবাহিনী, শান্তি কমিটি, রাজাকার, আলবদর বাহিনীর নেতৃত্ব দেয়া এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ রায়ে সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও। যে সোবহান সাহেব, উনি ইসলামিক দর্শনের রাজনীতি করতেন ৭১ সালে, কিন্তু উনি যে ধরনের অপরাধ, যে ধরনের কর্মকাণ্ড করেছেন, সেই কর্মকাণ্ড থেকে প্রতীয়মান হয় তার সবগুলোই ছিল ইসলাম পরিপন্থী। আটক, নির্যাতন, হত্যা এবং গণহত্যা, এক্সটারমিনেশন এটা সংগঠিত করার ক্ষেত্রে মৌলানা সুবহান পাবনার তার পরিকল্পনাকারী, সমর্থনকারী এবং ওইটা অংশগ্রহণকারী। কারো মতে ৭১-এর ঘাতকদের ফাঁসি সাজাতে প্রমাণ হয়েছে তাদের সংগঠন জামাত শিবির, আইএস, আল কায়দার মতোই সন্ত্রাসী সংগঠন। ইসলাম ধর্মের যে মূল মর্মবাণী, শান্তির ধর্ম, সেটা সম্পূর্ণরূপে পদদলিত করেছে এবং সেই জন্য জামাতে ইসলামকে যে একটা সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠন হিসাবে পুনর্বার এই রায়ে বলা হয়েছে। মামলার রায় দ্রুত কার্যকর এবং গণহত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অপরাধে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তারা। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের প্রতিটি রায়ের মধ্য দিয়ে আইনি শাসন প্রতিষ্ঠা হচ্ছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুবহানের রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ জানিয়ে তিনি একথা বলেন। প্রত্যেকটা সাজাতেই কিন্তু আমাদের দেশের যে আইনের শাসন, তার ভিত আরো শক্ত হয়। নিশ্চয়ই এই সব বিবেচনায় আমরা এই রায়ে সন্তুষ্ট।
মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আরেক নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। 4 বিচারপতির সইয়ের পর দুপুরে রায়ের অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা। গত 3 নভেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি A.H.M. শামসুদ্দিন চৌধুরী রায় ঘোষণা করেন। রায়ের অনুলিপি হাতে পেলে এবং বিচারিক আদালত হিসেবে মৃত্যু পরোয়ানা জারি করবে ট্রাইব্যুনাল। তবে আসামি পক্ষ 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ পাবেন। রিভিউ নিষ্পত্তির আগে সাজা কার্যকর করা যাবে না। অ্যাটর্নি জেনারেল বলেছেন, শুরু হয়ে গেছে রিভিউ আবেদনের সময় গণনা। তবে আসামের আইনজীবী বলেন, সার্টিফাইড কপি পর্যালোচনা করেই রায় রিভিউ আবেদন করবেন তারা। সরকারের পক্ষে এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ধার্য করার আর কোনো অসুবিধা নেই। তবে কামরুজ্জামানের পক্ষ থেকে রিভিউ দায়ের করা হয়, সেক্ষেত্রে এই মৃত্যুদণ্ডের যে ডেথ ওয়ারেন্ট তার কার্যকারিতা স্থগিত হয়ে যাবে। আমরা সার্টিফাইড কপি হাতে পেলেই জনাব কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করব, ওনার ইনস্ট্রাকশন নেব, পূর্ণাঙ্গ জাজমেন্টটি আমরা পর্যালোচনা করব। পর্যালোচনা করে 15 দিন সময়ের মধ্যেই আমরা মহামান্য আপিল বিভাগে রিভিউ পিটিশন ফাইল করব। হরতাল অবরোধে মানুষ পুড়িয়ে মারার দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই নিতে হবে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এমন হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেগম জিয়ার ছত্রছায়াতেই হিজবুত তাহরির সহ জঙ্গি সংগঠনগুলো কাজ করছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের পোস্টার ছাপানোয় ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নিয়ামুল সাদেক। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হতেই প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্যরা হরতাল অবরোধে ক্ষয়ক্ষতি ও প্রতিকারে সরকারের করণীয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বরাবরের মতো শেখ হাসিনা সাধারণ মানুষের নিরাপত্তায় তুলে ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। একই সঙ্গে জনগণকে নাশকতা রোধে এগিয়ে আসারও আহ্বান জানান। 93 জন মানুষ মৃত্যুবরণ করেছে। হরতাল অবরোধে নাশকতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 71টা চার্জশিট ইতিমধ্যে হয়ে গেছে। চার্জশিট দেওয়ার সাথে সাথে মামলাগুলি ইতিমধ্যে যাতে দ্রুত শুরু হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। 85 জন মানুষকে হত্যা করা হয়েছে। এ সময় সংসদ সদস্য শামীম ওসমান চলমান সহিংসতায় হত্যার ইন্ধনদাতা হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চান। 2 শতাধিক মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, উনি কি আরো ধৈর্য দেখাবেন? মামলা হয়েছে, আইন তার আপন গতিতে চলবে এবং তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আইন আপন গতিতে চলে আইনানুগ ব্যবস্থাই নেওয়া হবে এবং এই খুনের দায় তিনি এড়াতে পারবেন না। সংসদ নেত্রী দাবি করেন, হিজবুত তাহরির সহ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রমে ইন্ধন রয়েছে বেগম জিয়ার। তিনি এই সংগঠনের পোস্টার ছাপানোই ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তারই ছত্রছায়ায় এই হিজবুত তাহরি আইএসের মতন এবং তারা তারা একই সূত্রে গাঁথা। জামাত, বিএনপি, হিজবুত তাহরি, তাদের কর্মকাণ্ডের কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না। আর সবথেকে দুর্ভাগ্য হলো গত 11 তারিখে ডেইলি স্টার পত্রিকার 3 নম্বর পাতায় এটা কিন্তু ওই হিজবুত তাহরিকে একটু মদত দেওয়া বা উস্কানি দেওয়ারই সামিল বলে আমি মনে করি। যারা তাদেরকে মদত দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে দেশে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি মেট্রো রেলের কাজও শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়ামুল সাদেক, SATV, ঢাকা। আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ হিসেবে বিএনপি জামায়াত দেশব্যাপী সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের র্যালি উদ্বোধনের সময় তিনি কথা বলেন। বিশ্বের সব ধর্মীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে দেশের জনগণ পৃথিবীর সব গণতান্ত্রিক দেশের পাশে থাকবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। হরতাল অবরোধের প্রতিবাদে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে সৈয়দ আশরাফ আরও বলেন, গণতন্ত্র তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নয়, আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ হিসেবেই তারা আন্দোলনের নামে নৈরাজ্য চালাচ্ছে। এই যে খালেদা জিয়ার জ্বালাও পোড়াও, এটা আপনার নির্বাচনের জন্য না, তত্ত্বাবধায়ক সরকারের জন্য না। এবং যেভাবে আজকে পৃথিবীর বিভিন্ন শহরে, প্যারিস বলেন, ডেনমার্কে বলেন, লিবিয়াতে বলেন এবং বিশ্বের বিভিন্ন দেশে
যেভাবে আপনার তাণ্ডব লীলা তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার একটা অংশ। বাংলাদেশের জন্য হিজবুত তাহরীর কোনো হুমকি নয় বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে র্যাব সদর দপ্তর পরিদর্শনে এসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এদেশে IS জঙ্গিদের কোনো সক্রিয়তা নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নির্মূলে সবসময় সতর্ক আছে। হিজবুত তাহরীর কোনো থ্রেট বাংলাদেশের জন্য, তাদের ওই আপনি যেটা বললেন ISI এর সাথে তুলনা করলেন, এটা সেরকম কিছু আমরা মনে করি না। তারপরও আমরা সতর্ক আছি, আমরা সকল বাহিনীর লোকজন আমরা সতর্ক আছি। যদি তাদের কোনো রকম যদি এরকম তৎপরতা থাকে, সেগুলো আমরা নির্মূল করে দেওয়ার জন্য আমরা যথেষ্ট। জনগণের বৈধ গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম আখ্যা দিয়ে প্রচার যুদ্ধ শুরু করেছে সরকার। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। পেট্রোল বোমাবাজির সাথে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত দাবি করে বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যমের সহায়তায় অনির্বাচিত ও অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে অপপ্রচারের মাধ্যমে চলমান শান্তিপূর্ণ গণ আন্দোলনকে কলুষিত করার চেষ্টাও চলছে। আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার পট পরিবর্তন হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মানবতা বিরোধী আদালতে বিরোধী নেতাকর্মীদের হত্যার বিচার করা হবে। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে দুই নেত্রীকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেওয়া চিঠিতে চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত যেন আর সহিংসতা না ঘটে, সেজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিবের চিঠির প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা জানান। আহাদ হোসেন টুটুলের প্রতিবেদন। সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে ২০ দলীয় জোটের সহিংসতায় আবারও মধ্যস্থতায় জাতিসংঘ। সহিংসতা বন্ধ ও চলমান সংকট উত্তরণে তাই দুই নেত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন সংস্থার মহাসচিব বান কি মুন। তবে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে লেখা আলাদা দুই চিঠিতে কি আছে ওই দিন তা জানা না গেলেও প্রধানমন্ত্রীকে দেয়া চিঠির বিষয়ে বুধবার প্রথম মুখ খুলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সবগুলি ঘটনা প্রবাহ যেন আন্তর্জাতিক সম্প্রদায় জানে। তিনি জানান, চলমান সহিংসতায় উদ্বিগ্ন বান কি মুন। আগামী সংসদ নির্বাচনের আগে যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বর্তমান যে সহিংসতা চলছে তার নিন্দা করেছেন এবং এ ব্যাপারে উদ্বেগ প্রকাশও করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ভবিষ্যতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন এই ধরনের কোনো সহিংসতা না ঘটে। চলমান সংকট নিরসনে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান শাহরিয়ার আলম। তারানকোকে জাতিসংঘের মহাসচিব দায়িত্ব দিয়েছেন যে বাংলাদেশের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে তিনি তাকে উদ্যোগ গ্রহণের কথা বলবেন। আমরা যদি চাই, প্রয়োজন হলে তিনি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারেন। এরপর দুপুর 12টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, বিএনপিকে জামাতের সঙ্গ ছাড়তে চাপ দেওয়ার কথা বলেছেন ইইউ সরকার। তথ্যচিত্র দেখে তারা বলেছেন যে জামাতে ইসলামীর সঙ্গ ছাড়ার জন্য তারা বিএনপিকে অব্যাহতভাবে বলে যাবেন। মানবাধিকার বিষয়ে বিন্দুমাত্র কোনো উদ্বেগ তারা জানাননি। তারা জানতে চেয়েছেন যে বর্তমান সহিংসতা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে। আহাদ হোসেন টুটুল, এসএটিভি, ঢাকা। দুই নেত্রীকে একসাথে বসতে জাতিসংঘ মহাসচিব যে আহ্বান জানিয়েছেন তা নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে ধানমন্ডিতে 14 দল নেতাদের মতবিনিময় শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম পরিষ্কার জানান, খুনিদের সাথে সংলাপে বসবেন না তারা। ওই দানবীয় শক্তি যারা খুন করেছে মানুষকে, যারা শিশুকে হত্যা করেছে, অভিযুক্ত করেছে, তার সঙ্গে কোনো সংলাপ হবে না, অল্প শ্রমণ না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় বলেছে আক্রান্ত হলে তারা পাল্টা আক্রমণ করে, এরা সারা দুনিয়ায় নিয়ম, তারা সেটা করছে। যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই কঠোর ব্যবস্থার কথা সবাই বলে, সবাই কিন্তু লেখে, আপনারাও লেখেন, বলেন যে কঠোর ব্যবস্থা নেন। কঠোর ব্যবস্থা নেওয়া হলে আমার মনে হয় প্রশ্ন করা উচিত না। সমঝোতার মাধ্যমে নিজেদেরই সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও উন্নয়ন অংশীদাররা। হরতাল অবরোধে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়ীদের অবস্থান জানাতে হোটেল সোনারগাঁয়ে FBCCI আয়োজিত সভায় এমন পরামর্শ দেন যুক্তরাষ্ট্র সহ 30 দেশের কূটনীতিকরা। সভায় চলমান সহিংসতায় ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানিয়ে কূটনীতিকদের সরকারের পাশে থাকার আহ্বান জানান FBCCI সভাপতি গাজী আকরাম উদ্দিন আহমদ। এ সময় সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যা দ্রুত সমাধান করে অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন কূটনীতিকরা।
in our midst today and for your wonderful comments regarding our session, and especially five speakers from five great countries. And thank you all, and we are really grateful to you all. I too promise a very short set of comments and observations, really. But I have to start by saying that I'm in deep admiration for the role that the business community here in Bangladesh has played in driving Bangladesh towards its goal to become a middle-income country. এদিকে ২০ দলীয় জোটের হরতালের চতুর্থ দিনে বিকেলে রাজধানীর ধানমন্ডি এবং পল্লবীতে মিছিলের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন দুজন। এছাড়া মালিবাগে মিছিলের সময় গণপিটুনিতে আহত হয়েছেন এক জামায়াত কর্মী। বিকেলে ধানমন্ডি ৬ নম্বর রোডে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং পেট্রোল বোমা ছুঁড়ে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে মাসুদ নামের একজন আহত হয়। মাসুদ নিজেকে বিএনপি কর্মী বলে দাবি করেছে। একইভাবে মিরপুরের পল্লবীতে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত শিবির। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে হাত বোমা ছুঁড়ে তারা। পুলিশ পাল্টা গুলি চালালে টিনু বিশ্বাস নামের এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হন। এছাড়া হরতাল অবরোধের সমর্থনে মালিবাগে মিছিল বের করে জামায়াত শিবির। এ সময় সেখান থেকে মামুন নামের এক জামায়াত কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ধানমন্ডি ৬ নম্বর রোডে ওই ভ্যাবজার সামনে ওখানে আপনার ওই জামাত শিবিরই করছিল, ওই মিছিল বের করেছিল এবং আপনার ওই ককটেল মারছিল, পুলিশের উপর পেট্রোল বোমা, ঠিক আছে। এরপরে পুলিশের লক্ষ্য করে মারছিল, পরে গুলি করা হয়েছে। হ্যান্ডকাপ পরানো এবং চোখ বেঁধে নিয়ে বললো কালশির দিকে যেতে, ড্রাইভারকে বললো কালশির দিকে গেল। তারপরে কি হয়েছে কোথায় নিয়েছে জানি না, পরে শব্দ শুনি আমাকে গাড়ি থেকে নামিয়েছিল, নামিয়ে শব্দ হলো আর আমি পড়ে গেলাম।